একটা 2021 যদি আপনি স্টাডি করেন, মার্কেট 3,500 ইন্ডেক্স তখন বেড়েছিল 2020, 21, 22-এ। তখন দেখবেন অনেক সময় এরকম ছিল যে মার্কেটের ভলিউম 400 কোটিতে নেমে এসেছিল। মার্কেট কিন্তু বুলিশ ছিল, তারপর 400 কোটিতে নেমে এসেছিল, 500 কোটিতে নেমে এসেছিল, 600 কোটিতে নেমে এসেছিল, 2,000, 3,000 কোটি টাকার ভলিউম থেকে। সো বুলিশ মার্কেটে এরকম হতে পারে, ইটস ওকে। এবং এটার মানে এ না যে এটা মার্কেট আবার বিয়ারিশ স্টেজে চলে যাচ্ছে, মার্কেট আবার একদম শেষ হয়ে যাবে, এরকম না, ঠিক আছে? এবং তখনও কিন্তু এরকম রিউমার আসছিল, চেয়ারম্যানের পদত্যাগের জন্য আন্দোলন হচ্ছিল, চেয়ারম্যান এই বলেছেন সেই বলেছেন, চেয়ারম্যানের সাথে স্মার্ট মানিয়ার ঝামেলা চলছে, এরকম নিউজ কিন্তু 2021 অনেক আসছিল। এরকম নিউজ করে করে মার্কেট একটা বুলিশ ফেজে নিয়ে আবার কারেকশন দিত, তারপর পাবলিক বের করে দিত, পাবলিক বের করে দিয়ে আবার ওরা তুলে ফেলতো, মানে হায়ার হাইস ক্রিয়েট করতো, হায়ার হাইস ক্রিয়েট করে সেখানে প্রফিট টেক করে আবার হায়ার লস ক্রিয়েট করে পাবলিককে বের করে দিত, আবার নতুন হায়ার হাইস ক্রিয়েট করতো, পাবলিককে এন্ট্রি দেওয়াতো, নিজেরা প্রফিট টেক করতো, আবার পাবলিককে বের করার জন্য হায়ার লোস নিয়ে আসবে, রিউমার দিয়ে এরকম করতো। সো মার্কেটটা কিন্তু এখন এরকমই হবে, মার্কেট কিন্তু বাড়বে, ওভারঅল মার্কেট বুলিশ, মার্কেট অনেক ভালো হবে, বাট মার্কেট কিন্তু আবারও বলছি হায়ার হাইস হায়ার লোস ক্রিয়েট করে করে যাবে, এবং হায়ার হাইস যখনই ক্রিয়েট করবে দেখবেন কোনো না কোনো নেগেটিভ নিউজ মার্কেটে চলে আসছে, এবং হায়ার লোস ক্রিয়েট করে আপনাদেরকে বের করে দিচ্ছে। আবারও বলছি, হায়ার হাইস হায়ার লোস হবে এই মার্কেটের সবচেয়ে বড় খেলা, এবং 2021 এরকমই হয়েছিল। ভলিউম 1500 কোটি টাকা থেকে 500 কোটি টাকাতে চলে আসে, আপনি দেখবেন না। ভলিউম 1500 কোটি টাকাতে 300 কোটি টাকাতে চলে এসেছে, আপনি দেখবেন না। আপনি জাস্ট হিস্ট্রিটা একবার দেখবেন, হিস্ট্রিতে এরকমই হয়েছিল। রিউমারে কান দিবেন না, কে কী বলছে কান দিবেন না। লোয়ার স্টক, লোয়ার প্রাইসে যেগুলো স্টক আছে সেগুলো নেবেন, এবং এগুলো যত নিচে নামবে তত নিতে থাকবেন। হায়ার প্রাইসে স্টক এন্ট্রি নেবেন না। যদি যারা অলরেডি লসে আছেন, তারা যদি অলরেডি এমন স্টকে থাকেন যে স্টকগুলো অলরেডি অনেক বেড়ে গিয়েছিল, সেসব স্টক থেকে বের হয়ে তলানি স্টকে আসেন এবং তলানি স্টক থেকে লস রিকভার করেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ফিন ডেইলিতে আপনাদের স্বাগতম। এই ভিডিওটি অনেক দিন পর করছি। আমি অনেক চেষ্টা করেছিলাম আরও আগে ভিডিও দিতে, অনেক গ্যাপ হয়ে গিয়েছে, বাট অনেক বিজি ছিলাম, অনেক চেষ্টার পরও ভিডিও দিতে পারিনি। ইন বিটুইন আপনারা অনেক প্রশ্ন করেছেন, এতগুলো প্রশ্নের উত্তর এক ভিডিওতে দেওয়া সম্ভব না হলেও আমি চেষ্টা করব, যেহেতু আপনাদের বেশিরভাগ প্রশ্ন একই রকম, ইন্ডেক্স নিয়ে প্রশ্ন, স্টক নিয়ে প্রশ্ন, আমি চেষ্টা করবো এই ভিডিওতে ডিরেক্টলি ইনডিরেক্টলি সব কাভার করার। তো এত স্টক নিয়ে আপনারা জিজ্ঞেস করেছেন, প্রত্যেকটা স্টক হয়তো আমি ধরে ধরে বলতে পারবো না, বাট ইন্ডেক্স নিয়ে আমি ভিডিওটি করব, এবং কয়েকটা স্টক নিয়েও কথা বলবো, আর কিছু হিস্ট্রি নিয়ে কথা বলবো। আপনারা স্টক মার্কেটে আছেন, যারা নতুন তারা তো হিস্ট্রি জানেন না, স্টাডিও করেননি। হিস্ট্রি জানতে হবে, হিস্ট্রি আপনাকে নিজে এক্সপিরিয়েন্স করতে হবে। কেন হিস্ট্রি আপনি স্টাডি করলেই তো এক্সপিরিয়েন্সড হয়ে গেলেন, কিন্তু আমরা হিস্ট্রি স্টাডি করি না। আমরা দেখি না অতীতে কি হয়েছিল, আমরা দেখি না 5 বছর আগে, 7 বছর আগে, 3 বছর আগে মার্কেট যখন বুলিশ স্টেটে ছিল তখন কি হয়েছিল, মার্কেট যখন বিয়ারিশ স্টেটে ছিল তখন কি হয়েছিল। মার্কেট কিন্তু 50% টাইম হিস্ট্রি রিপিট করে, এবং 50% নতুন হিস্ট্রি ক্রিয়েট করে। তো যেহেতু 50% টাইম হিস্ট্রি রিপিট করে, সেহেতু আপনি কিন্তু যদি হিস্ট্রি স্টাডি করেন 50% অফ দ্য টাইমস আপনি কিন্তু কারেক্ট থাকবেন মার্কেট নিয়ে। আশা করি বুঝতে পারছেন। আরেকটি ব্যাপার এখানে, আপনারা যারা অলরেডি মার্কেটে অনেক বছর থেকে আছেন তারাও কিন্তু হিস্ট্রি ভুলে যান, তারা মনে রাখেন না। আমি লক্ষ্য করেছি মানুষের যারা ইনভেস্টর্স আছেন, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, জেনারেল ইনভেস্টর, ম্যাস ইনভেস্টর্স আমরা যাদের বলি, রিটেল ইনভেস্টর্স, ঠিক আছে, তারা নাম্বারস, তাদের নাম্বারস সম্পর্কে আইডিয়া অনেক কম। তারা নাম্বারস স্টাডি করতে আসলে করেন না, আর করলেও সেটি খুবই কম সংখ্যক মানুষ করেন। যেমন একটা স্টক যখন 100 টাকা থেকে 50 টাকাতে নেমে আসলো, এটি কত পার্সেন্ট ডাউন হলো? 50% ডাউন হলো। এই একই স্টক যখন আপনাকে আবার রিকভার করতে হবে, তখন কিন্তু 50% আপ হলে হবে না, তখন এই স্টক 50% আপ হলে 75-এ যাবে। এটি হতে হবে 100% আপ, মানে আপনাকে মানে এই স্টকটি ডাবল হলে আপনি আপনার ফুল ফান্ডটি ব্যাক পাবেন, রাইট? সো এইরকম অনেক ক্যালকুলেশনস আছে, অনেক নাম্বারসের ক্যালকুলেশনস আছে যেগুলো আমরা করতে পারি না, আমাদের ম্যাক্সিমাম সংখ্যক রিটেল ইনভেস্টররা করতে পারেন না। এটা হচ্ছে নাম্বার নিয়ে ইস্যু। বা একটি স্টক, একটি 12 টাকার স্টক যখন 14 টাকাতে যায়, এটি যে পরিমাণ রিটার্ন দিল, একটি 100 টাকার স্টক 112 টাকাতে গেল, সেটা কিন্তু একই পরিমাণ রিটার্ন দিল না। কিন্তু ম্যাক্সিমাম পিপল, ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টররা কীরকম চিন্তা করেন, যে এটি 12 টাকা গ্যাপ দিয়েছে, 12 টাকা গ্যাপ দিয়েছে, টাকার অ্যামাউন্ট আপনি চিন্তা করবেন কেন? আপনি তো কনসিডার করবেন পার্সেন্টেজ, ঠিক আছে? এটি বলছি কারণ আছে, এরকম
উদ্ভট কিছু সিচুয়েশন আমরা এক্সপিরিয়েন্স করেছি। 12 টাকার গ্যাপ আর এটা হচ্ছে 2 টাকার গ্যাপ, কিন্তু এটি 2 টাকা যে মোর দেন 15% দিয়ে দিয়েছে এবং এটি যে 12 টাকায় দিতে পারেনি সেটা, এটা কিন্তু নোটিসও করছেন না। এরকম না যে ওনারা ম্যাথামেটিক্স পারেন না, পারেন তারপর নোটিস করছেন না বা উদাসীন, নাম্বারস নিয়ে নেগলিজেন্ট। তো যাই হোক, নাম্বারস নিয়ে আপনাদের একটা ভালো ধারণা থাকতে হবে, আপনাদের থাকতে হবে হিস্ট্রি নিয়ে। এখন সরাসরি আমি ইন্ডেক্সে চলে আসি। ইন্ডেক্স আপনারা দেখেন, ইন্ডেক্স 5318, MA 200, EMA 50, EMA 50 হচ্ছে 5741 এবং EMA 20 হচ্ছে 5789। আমরা মার্কেটের কারেন্ট ইন্ডেক্স দেখতে পাচ্ছি 5640-এ। 5640 যদি আমরা দেখি, MA 200 মানে লং টার্ম, ইন দ্য লং টার্ম মার্কেট কিন্তু স্টিল বুলিশ, কারণ MA 200 হচ্ছে 5318, মার্কেট কারেন্ট ইন্ডেক্স হচ্ছে 5440। 5440 ইজ ওয়ে গ্রেটার দেন 5318। ইন দ্য লং রান, ইন দ্য লং টার্ম মার্কেট কিন্তু অনেক বুলিশ স্টেটে আছে, বাট ইন দ্য মিড টার্ম EMA 50 এবং ইন দ্য, আমরা 3টা ইন্ডিকেটর নিয়েছি বা 2টি ইন্ডিকেটর নিয়েছি বলতে পারেন, MA এবং EMA। তো লং টার্মের জন্য MA 200, আর মিড টার্মের জন্য EMA 50 এবং শর্ট টার্মের জন্য নিয়েছি EMA 20। সো EMA 50 হচ্ছে 5741, EMA 20 হচ্ছে 5789। এই দুটি কিন্তু আবার কারেন্ট ইন্ডেক্স থেকে বেশি। সো ইন দ্য শর্ট টার্ম এবং ইন দ্য মিড টার্ম মার্কেট বিয়ারিশ মুভমেন্ট শো করছে, ঠিক আছে। বিয়ারিশ স্টেটে চলে গেছে বলবো না, দিস ইজ নট বিয়ারিশ স্টেট। বিয়ারিশ স্টেটে তখন যাবে যখন এটি MA 200 এর থেকেও নিচে চলে আসবে, মানে মার্কেট যদি 5318-র নিচে চলে আসে বা 5300-র নিচে চলে আসে, তাহলে খুবই খারাপ, ঠিক আছে। বাট এই মার্কেট 5318-র নিচে আসবে বলে আমার মনে হয় না। এটি স্টক মার্কেটে এনিথিং ইজ পসিবল, আপনারা সবাই জানেন, বাট যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, ওভারঅল সিচুয়েশন, ওভারঅল ভাইব, এই মুহূর্তে এটি 5300-তে আসা ইম্পসিবল আমার কাছে মনে হচ্ছে। বাট এনিথিং ইজ পসিবল ইন স্টক মার্কেট, এটা আপনারা জানেন। তো আবারও বলছি, এটি আসা বলতে গেলে অসম্ভব, ঠিক আছে। তবে এই মুহূর্তে আপনাদের একটু কশাস থাকতে হবে। আমরা কিন্তু ডিএসসি পালসে পোস্ট করেছিলাম, ডিএসসি পালসে আমরা বলেছিলাম মার্কেট 5700 বা এর নিচে আসতে পারে 5900-তে থাকতে, ঠিক আছে। তো ডিএসসি পালসে যারা ছিলেন তারা কনশাস অ্যাওয়্যার হয়ে গিয়েছিলেন আগে থেকেই, অনেকে হয়তো সিরিয়াসলি নেননি। ডিএসসি পালসের প্রিমিয়াম সাবস্ক্রাইবার্স অনেক আছেন, তারা হয়তো কনসিডার করেননি যে না, আমি যেটিতে আছে সেটিতে থাকবো, ইটস স্টিল ওকে। অনেকে আছে একদম বের হয়ে গেছেন। তো এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম। কীরকম আমি আপনাকে বলি, কেউ কেউ আছেন মার্কেট যখন একবার নিচে নামা শুরু করে একদম সব সেল করে বসে থাকেন, একদম থাকানি না। দরকার পড়লে উনি 1 মাস 2 মাস বাই করবেন না, উনি ওভারঅল সব সেল করে, উনি আগে ক্যালকুলেট করেন সব সেল করলে ওনার প্রফিট আসে, উনি কি ব্রেক ইভিনে আছেন নাকি লস আছে। অনেক সময় দেখা যায় উনি হয়তো ভালো প্রফিট আছেন, চিন্তা বের হয়ে গেলেন, হালকা প্রফিট আছেন তাও বের হয়ে গেলেন, ব্রেক ইভিনে আছেন তাও বের হয়ে গেলেন, কিছু লসে আছেন এবং মার্কেটের ওভারঅল সিচুয়েশন দেখলেন ভালো না, সব সেল করে বের হয়ে গেলেন, কিছু লস রিকভার করা যাবে 2%, 4%, 5%, ঠিক আছে। এটা হচ্ছে এক রকমের স্ট্র্যাটেজি। অনেকে আছে কি করেন, অনেকে আছে যত নিচে নামে তত বাই করেন। তো যত নিচে নামে তত বাই করবেন তখনই যখন স্টক আপনি ভালো রেটে থাকবে, যখন আপনি দেখবেন স্টক ভালো রেটে আছে, ঠিক আছে। যেমন আমরা ডিএসসি পালসে কিন্তু সবসময় মোটিভেট করি তলানির স্টক নেওয়ার জন্য। যেমন ইটিএল আমরা কত টাকাতে বলেছিলাম, 9 টাকাতে বলেছিলাম। আমরা ফুয়াং সিরামিক্স 11 টাকাতে বলেছিলাম। কুইন সাউথ আমরা বলেছিলাম 11 টাকাতে, 10 টাকাতে। আমাদের ডিএসসি পালসে 10 টাকাতে এন্ট্রি দিয়ে আমরা ভিডিও করেছিলাম 11 টাকাতে, 11 টাকা 20 পয়সা। আপনারা কুইন সাউথ 18 টাকাতে নিতে গেলেন কেন? কুইন সাউথ 18 টাকা, 19 টাকা, 20 টাকার রেঞ্জে আপনারা নিয়েছেন। অথচ আমরা বারবার বলেছি আপনারা তলানির স্টক নেবেন। তলানির স্টক নেওয়ার পর 20%, 30%, 40%, 50% দেওয়ার পর দরকার পড়লে বের হয়ে যান, ঠিক আছে। তলানির স্টক নিলে একটি বিয়ারিশ মার্কেটেও কিন্তু আলটিমেটলি খুব একটা আপনার ক্ষতি করতে পারবে না। কয়েকটি এক্সাম্পল আমি দিব, ঠিক আছে। এবং এরকম স্টক খুঁজে বের করতে হলে আপনার ডিএসসি পালসে জয়েন করতে পারেন অথবা নিজেরা চেষ্টা করতে পারেন। আমি আপনাদেরকে মার্কেট স্টিল নাও বুলিশ এবং মার্কেট আবার বাড়বে, তা কেন বাড়বে তা হিস্ট্রি থেকে আমি বুঝিয়ে দিব। তার আগে আমরা একটু বলি। আমরা দেখেন, এই যে ঢাকা ব্যাংক, এই ঢাকা ব্যাংকটা কিন্তু 52 লো হচ্ছে 10 টাকা 20 পয়সা, আমরা ভিডিও করেছিলাম 10 টাকা 80 পয়সাতে। এই ঢাকা ব্যাংক এত কারেকশন দেওয়ার পর নিচে নামেনি,
এত কারেকশন দেওয়ার পর নিচে নামেন। আপনি দেখেন মার্কেট গত 1 মাসে কি অবস্থা, কিন্তু ঢাকা ব্যাংক নিচে নামেনি। কারণ আমরা ঢাকা ব্যাংক চুজ করেছিলাম ওই নিউজের উপর বেস করে না। আপনারা নিউজ দেখেন, আপনারা চিন্তা করেন পার্টি কোথায় আছে, পার্টি আসবে, পার্টি। আমি আপনাকে একটা কথা বলি, পার্টি পার্টি আপনারা করেন, স্মার্ট মানি সেখানেই যায় যেখানে স্টকের মুভমেন্টের ভালো থাকে। আপনারা কেন একটি ফালতু স্টক নেবেন, নেয়ার পর চিন্তা করবেন এটা স্মার্ট মানি প্লে করবে? এরকম হতে পারে, ইটস নট ইম্পসিবল। যেমন আপনি যদি কনসিডার করেন, ধরেন ম্যাগনাপেট 17 টাকা থেকে 90 টাকাতে চলে গিয়েছে, সোনারগাঁ 20 টাকা থেকে 100 টাকাতে চলে গিয়েছে। এরকম হবে স্টক মার্কেটে। এটা কি আপনি ধরতে পারবেন? এটা কি পসিবল? আপনি ইন জেনারেল চিন্তা করেন। আপনি এরকম কেন চিন্তা করবেন যে আপনি পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিবেন এবং আপনার কিছুই হবে না? আপনি দুইজনকে দেখেছেন পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়েছে, তাদের কিছুই হয়নি। দ্যাট ডাজন্ট মিন আপনার কিছু হবে না। হোয়াট ইজ হোয়াট শুড হ্যাপেন ইন জেনারেল? হোয়াট শুড হ্যাপেন ইন জেনারেল? আপনি যখন ঝাঁপ দিবেন উপর থেকে, আপনি ইন জেনারেল মানুষ আহত হবে, নিহত হতে পারে, মারাও যেতে পারে, ঠিক আছে? সো আপনি এটি চিন্তা করলে হবে না যে আরেকজন ঝাঁপ দিয়েছে তার কিছুই হয়নি এবং সবাই সে পপুলার হয়ে গেছে। এরকম চিন্তা করলে আপনার হবে না। আপনার চিন্তা করতে হবে ইন জেনারেল কী হয়। কারণ আপনি এখানে লটারির টিকিট কিনতে আসেননি, আপনি এখানে লটারি জিততে আসেননি, আপনি এখানে গ্যাম্বল করতে আসেননি, আপনি এখানে এসেছেন প্রফিট করতে, যা রাতের ঘুম হারাম না করে, রাইট? তো রাতের ঘুম হারাম কেন করবেন আপনি? ঠিক আছে? আপনি চিন্তা করবেন, আপনি সবসময় এমন একটা রেট স্টক নেবেন যে রেট স্টক নেওয়া। স্মার্ট মানি কিন্তু প্রত্যেকটি স্টকে, স্মার্ট মানি কিন্তু একটা না, অনেক তাদের অনেক অনেক গ্রুপ থাকে, ছোট ছোট গ্রুপ থাকে। স্মার্ট মানি দেখবেন আহ, প্রত্যেকটা স্টকেই ওয়ান ওয়ে অ্যানাদার আছে। 2-4টা স্টক বাদ দিয়ে 10-12-15-20টা স্টক বাদ দিলে প্রত্যেকটা স্টকে স্মার্ট মানি ডোরমেন্ট স্টেটে থাকে, ওরা আবার অ্যাক্টিভ হয়ে যায় সার্টেন কিছু মুভমেন্টের পর, সার্টেন কিছু মান্থসের পর। অনেক সময় দেখবেন 2 বছর পর অ্যাক্টিভ হয়ে গেছে, অনেক সময় 1 বছর পর অ্যাক্টিভ হয়ে গেছে। স্মার্ট মানি কিন্তু থাকে প্রত্যেকটা স্টকে। সো স্মার্ট মানি খুঁজবেন না। আপনি কী খুঁজবেন? আপনি ফান্ডামেন্টাল খুঁজবেন অ্যাট দ্য সেম টাইম যেটি ভালো মুভমেন্ট দিতে পারে। যেমন আপনি ফান্ডামেন্টাল খুঁজতে গিয়ে আপনি চলে গেলেন স্কোয়ার ফার্মাতে, এটি আপনাকে ভালো মুভমেন্ট তো দিবে না। দিতে পারে, মানে হয়তো 5 বছরে একবার ভালো একটা প্রফিট পেয়ে যেতে পারেন, তারপর আবার বসে থাকবে, এরকম তো আপনার দরকার নেই। আপনি চিন্তা করবেন ফান্ডামেন্টালি গুড, নট ভেরি স্ট্রং, ইটস গুড, ফান্ডামেন্টালি গুড, ভালো মুভমেন্ট, মানে ভালো করছে, গ্রোয়িং। সেসব স্টক আপনি যখন দেখবেন, তখন দেখবেন হঠাৎ করে স্মার্ট মানি অ্যাক্টিভ হয়ে একদম 20%, 30%, 40% উপরে চলে গিয়েছে। আপনি তখন কী করবেন? আপনি তখন 50% প্রফিট টেক করবেন, তো 100% প্রফিট টেক করবেন। আমরা যেটা করি ডিএসসি পালসে, আমরা কিন্তু একটু একটু করে প্রফিট টেক করতে মোটিভেট করি, 20%, 30% সেল করে করে। আবার যখন নিচে নামে সাপোর্টে নিতে বলি। তো যখন নিচে নামে এখানে স্টপ লসের কথা কেন বলি না? কারণ আমরা যেসব স্টক রিকমেন্ড করি বা আমরা যেসব স্টক নিয়ে স্টাডি করি, প্রত্যেকটা স্টক নিচে পড়ে থাকা স্টক। এসব স্টক এরকম না যে নিচে নামা শুরু করবে তো একদম নাই হয়ে যাবে, মানে ইন জেনারেল এটা হওয়ার চান্স খুবই কম, ঠিক আছে? ধরেন ইটিএল আমরা বলেছিলাম ধরেন 9 টাকাতে, তো এটি নিচে নামলে কততে নামতে পারতো? 60 টাকাতে নামতে পারতো। তো আপনি যদি 9 টাকাতে নিতেন, এই 9 টাকাতে নিয়ে আপনি 8.5 টাকা স্টপ লস নেওয়ার দরকার আছে? না। আপনি 9 টাকাতে নিলেন, 8 টাকা 20 পয়সাতে নিলেন, আবার ফর এক্সাম্পল 60 টাকা 40-এ নিলেন। তো 3বার নেওয়ার পর আপনার যেটি যখন মুভমেন্ট শুরু করলো, এটি তো আপনার 60 টাকাতেও নেওয়া, 60 টাকা 40-এ নেওয়া, 8 টাকা 20 পয়সায় নেওয়া, 9 টাকায় নেওয়া, এটি যখন উপরে উঠলো একসাথে আপনাকে সব প্রফিট দিয়ে দিবে। কিন্তু আমরা তাও বলি না, আমরা কি বলি? আমরা নিচে নামবে, ধাপে ধাপে আপনি এন্ট্রি নেবেন, আবার উপরে উঠবে, আপনি প্রফিট টেক করবেন। মানে 60 টাকাতে যেটা নিয়েছেন সেটা 8 টাকাতে প্রফিট টেক করেন, আবার যদি নিচে নামে আবার নেবেন, আবার যদি উপরে উঠে আবার নেবেন। এতে করে আপনি সেফও থাকবেন, অ্যাট দ্য সেম টাইম রেগুলার প্রফিট টেক করতে পারবেন। আবার যখন নিচে নামবে রেগুলার পারচেজও করতে পারবেন, একদম সরে যাওয়া লাগবে না। এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। তো এই ঢাকা ব্যাংক ইজ ওয়ান অফ দ্য স্টকস যেটা কারেন্টলি আছে এরকম একটা স্টেটে। ইটিএল কিন্তু আমরা ডিএসসি পালসে ইটিএল কিন্তু আমরা 15 টাকা প্লাস হওয়ার পর বের হয়ে গিয়েছিলাম। কুইন সাউথ আমরা 17 টাকা প্লাস হওয়ার পর বের হয়ে গিয়েছিলাম। ফুয়াং সিরামিক আপনারা দেখেন আমাদের শর্ট লিস্টে ছিল। ফুয়াং সিরামিক এখন আমাদের শর্ট লিস্টে আছে। ফুয়াং সিরামিক আমরা এন্ট্রি নিয়েছিলাম 11 টাকার নিচে, এবং আপনি দেখেন যারা 11 টাকার নিচে নিয়েছে বা 12 টাকার নিচে নিয়েছে, ভিডিও করেছিলাম তো এরকমই। তারও আগে আমরা এন্ট্রি নিয়েছিলাম, তারা কিন্তু এখনও টেনশন ফ্রি। কিন্তু 17 টাকাতে যারা নিয়েছে তারা টেনশন করছে। একজন ফুয়াং সিরামিক নিয়ে আমাকে জিজ্ঞেস করেছে। তো ফুয়াং সিরামিক এটি যে বাড়বে না তা না, এটি অবশ্যই বাড়বে, এবং আমাদের ডিএসসি পাওয়া শর্ট লিস্টে এখনও আছে। তো আপনারা সাপোর্ট দেখে দেখে এন্ট্রি নেবেন। ধরেন আপনি আমাদের ডিএসসি পালসের একজন মেম্বার এটি নিয়েছিলেন ধরেন 11 টাকাতে। তো 11 টাকাতে নেয়ার পর
এটি এরপর নিচে নামেনি, যদি নিচে নামতো এটি কত টাকাতে নামতে পারতো, এটি 10 টাকাতে নামতে পারতো, 9 টাকাতে নামতে পারতো, উনি হয়তো আর 2বার নিতে পারতেন, কিন্তু উনি এ স্কোপে উনি পাননি, নিচে নামবে উনি নেবেন। উনি এটি কী করলো, এটি একদম 14 টাকাতে চলে গেলো, 15 টাকাতে চলে গেলো। উনি প্রফিট টেক করা একটু একটু করে প্রফিট নিয়ে একদম 16 টাকা লেভেলে উনি কিন্তু আর পারচেস করেননি। তখন উনি কিন্তু 5 টাকা 4 টাকা প্রফিট নিয়ে, মানে ওভারঅল দেখবেন 50% 60% প্রফিট নিয়ে যখন বের হয়ে গেলেন, তখন অনেকে প্রশ্ন করছে ডিএসসি পালসের মেম্বারের বাইরে যারা, যে এখন কি নেওয়া যায় কিনা। 17 টাকাতে আপনি ফুয়াংসামি কেন নেবেন? ফুয়াংসামি যেতে পারে 40 টাকাতে, যেতে পারে 30 টাকাতে, যেতে পারে হয়তো 200 টাকা 100 টাকাতে চলে যেতে পারে, আলাদা ব্যাপার। বাট 17 টাকাতে আপনি 11 টাকার স্টক কেন নেবেন? এটা নিতে পারেন যদি এখানে 17 টাকা লেভেলে এটি লং টাইম বসে থাকে এবং 17 টাকাতে এটি একটি পজিশন ক্রিয়েট করে ফেলে। এটি তো পজিশন ক্রিয়েটই করেনি, 17 টাকাতে এটি পজিশন ক্রিয়েট করতে পারেনি। আপনি 17 টাকাতে নেবেন 11 টাকার স্টক, এটি তো পজিশন ক্রিয়েট করবে আবার 13 টাকাতে আসার পর, 12 টাকা 12.5 টাকাতে আসার পর একটি পজিশন ক্রিয়েট করলে তখন নেবেন। এটাই তো সিস্টেম। তো আপনারা একটু ঠান্ডা মাথায় পারচেস করবেন, ঠান্ডা মাথায় যখন ধাপে ধাপে এন্ট্রি নেবেন, ধাপে ধাপে এক্সিট নেবেন, আপনারা দেখবেন আপনারা যখন এন্ট্রি নিচ্ছেন তখনও ভালো লাগছে, এক্সিট নিচ্ছেন তখনও প্রফিট করছেন, ঠিক আছে? আচ্ছা, এরকম আপনি কুইন সাউথ দেখেন, আমি কুইন সাউথ নিয়ে কথা বলছিলাম। এই কুইন সাউথ আমাদের এন্ট্রি ছিল 10 টাকা 10.5 টাকা, আমরা বলেছি 11 টাকার জোনে ভিডিও করেছিলাম। এই কুইন সাউথ গিয়েছে কত টাকাতে, আপনারা দেখেন 21 টাকাতে চলে গিয়েছিল। আমরা এক্সিট নিয়ে ফেলেছি, আমাদের ফুল এক্সিট কিন্তু আমাদের শর্টলিস্ট থেকে সরিয়ে ফেলেছি 17 টাকার উপরে চলে যাওয়ার পর। ইটিএল আপনি যদি দেখেন, ইটিএল কিন্তু 15 টাকা থেকে, আমরা 15 টাকা ক্রস করার সাথে সাথে কিন্তু আমাদের শর্টলিস্ট থেকে সরিয়ে ফেলেছিলাম, ঠিক আছে? সো এটি কিন্তু আপনারা 15 টাকার উপরে ওঠার পর থেকে নিউজ পেয়েছেন, আপনারা নিয়েছেন, আমরা নিউজের ধারি না। আচ্ছা, এখন হ্যাঁ, একটা প্রশ্ন একজন করেছেন ফুয়াং ফুড নিয়ে। তো ফুয়াং ফুডের একটা ব্যাপার বলি, ফুয়াং ফুড একটা নিউজ এসেছে, এখানে আপনারা পেয়ে যাবেন 6 মাসের জন্য ওরা ফ্যাক্টরি অফ করছে। The company has informed that the board of directors in its meetings held on August 22, 2026 has decided to lay off the factory. তো গ্যাসের শর্টেজের জন্য। তো এটির পর কি হলো, এটি ব্যাক সার্কিটে চলে গিয়েছে পরের দিন। এই দেখেন পরের দিনই ব্যাক সার্কিটে 11 টাকা 10 থেকে 10 টাকাতে চলে এসেছে এবং 9 টাকা 40। এই ফুয়াং ফুড কখনোই কিন্তু 8.5 টাকার নিচে নামেনি। ফুয়াং ফুড কখনোই 8.5 টাকার নিচে নামেনি। তো এই যে নেগেটিভ নিউজটা, ওরা কিন্তু বলেছে 6 মাসের জন্য। আপনি চিন্তা করেন, যদি কোনো কারণে ওরা হঠাৎ করে আবার বলে যে গ্যাসের শর্টেজ প্রবলেম সলভ হয়ে গেছে, আমরা আবার প্রোডাকশনে চলে যাব, এটিকে হয়তো 8.5 টাকাতে নিয়ে আসলো, 8.5 টাকার নিচে নামেনি এটি কখনো, তার মানে না এটি নামবে না, বাট ধরলাম 8.5 টাকাতে নিয়ে আসলো, আপনারা সব বের হয়ে গেলেন, স্মার্ট মানি এর মধ্যে আপনাদের কাছ থেকে সব স্টক নিয়ে নিল। 8.5 টাকাতে আসার পর কী করলো, 8.5 টাকাতে আসার পর হঠাৎ করে ঘোষণা দিল ফ্যাক্টরি ডিরেক্টরস যে যেহেতু গ্যাসের প্রবলেম সলভ হয়ে গেছে আমরা আবার প্রোডাকশনে চলে যাবো, জাস্ট ঘোষণা দিল। অথবা এই ঘোষণা যে কোনোভাবে রিমার আকারেও চলে আসতে পারে, দেখবেন টানা সার্কিট দিয়ে দিয়ে এটি 14 টাকা 15 টাকা চলে গিয়েছে, 16 টাকা 17 টাকা চলে গিয়েছে। যদি একটি আসলেই এরকম হয় তাহলে 20 টাকাও চলে যেতে পারে, আচ্ছা আরও উপরে চলে যেতে পারে। এসব বাদ দিলাম, 6 মাস পর তো ফ্যাক্টরি ওপেন হবে, হাই চান্স। একটি ফুড কোম্পানির জন্য এত বেশি কিছু লাগে না, ঠিক আছে? একটি ফুড কোম্পানি, আপনারা জানেন যে ফুড কোম্পানি এখন ঘরে ঘরে হয়ে যাচ্ছে, ফুয়াং ফুডের মতো কোম্পানি এখন ঘরে ঘরে হয়ে যাচ্ছে, রাইট? তো এটা খুবই কমপ্লেক্স কিছু না। এই কোম্পানির যে কোনো মুমেন্টে 6 মাস পরে তো তারা বললোই, আরও আগেও কিন্তু ওরা ছোট পরিসরে হলেও কিন্তু আবার প্রোডাকশন শুরু করে দিতে পারে, অথবা থার্ড পার্টি কেউ এসে কিন্তু এখানে ইনভলভ হয়ে যেতে পারে, ঠিক আছে? সো এটি প্রেসটা কিন্তু আবার ভালো একটি মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা থাকে। অ্যান্ড তারপরও যারা আছেন তারা হোল্ড করতে পারেন এবং ডিফারেন্ট স্টেটে এন্ট্রি নিতে পারেন। যারা নেই তারা দেখে দেখে সিদ্ধান্ত নিতে পারেন, ঠিক আছে? বাট এটি যেহেতু ফান্ডামেন্টাল উইক, আমি ফান্ডামেন্টাল স্টকের মানে এটি নিয়ে প্রশ্ন ছিল, আমি আরও কয়েকটি ইটিএল কিন্তু ফান্ডামেন্টালি গ্রো করছে, আমরা কুইন সাউথ কিন্তু ফান্ডামেন্টালি ভালো করছিল। আমরা তসরিফার কথা বলেছিলাম, আপনারা দেখেন তসরিফা আমরা ভিডিও করেছিলাম 20 টাকাতে, এটি 25 টাকাতে গিয়েছে, 26 টাকাতে গিয়েছে এবং ডিফারেন্ট টাইম আমরা প্রফিট টেক করার পর এটি আবার 20 টাকাতে এসেছে, 21 টাকাতে এসেছে, হয়তো আবার মার্কেটের উপর বেস করে আমরা 19 টাকা 18 টাকাতে চেষ্টা করবো নেয়ার। তো আমরা যদি প্রফিট ধাপে ধাপে টেক না করি প্রফিট হবে না, আর আমরা যদি এন্ট্রি সাপোর্ট যদি না নেই তাহলে একদম তলানিতে আসার পর আমরা বাই দিব, এটাও সম্ভব না। এটা বুঝতে হবে, তলানিতে আপনি সিলেক্ট তো করবেন তলানিতে, তারপরে আর নিচে তো কিছু নামতে পারে। যেমন ঢাকা ব্যাংক আপনি 11 টাকাতে নিয়েছেন, 10 টাকাতে নামতে পারতো, 9 টাকাতে নামতে পারতো, তারপর আপনি নিচে নামেনি সেটি অন্য কথা। যদি তো 11 টাকাতে এন্ট্রি নেওয়ার পর 10 টাকাতে নামতো, আপনি কি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেন না? আপনি 10 টাকাতে নিতেন, 9 টাকাতে নিতেন, কারণ এটি আপনি জানেন এটি ফান্ডামেন্টালি গ্রো করছে, ঠিক আছে? ইপিএস একটা দুইটা কোয়ার্টার নেগেটিভ আসতেই পারে। এই স্টকটি 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, আপনারা দেখেন ঢাকা ব্যাংক।
এমনি এমনি কি 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং ডিসবার্স করেছে? কি এটা তো ইম্পসিবল। তো আপনাকে এটা বুঝতে হবে, ঠিক আছে? এবং তাদের পি রেশিও দেখেন 5-এর নিচে। পি হচ্ছে 5-এর নিচে, ঠিক আছে? যেকোনো ব্যাংকই 5, 6, 7, 8, 10 এরকম থাকে, বাট একটা ব্যাংক যখন আপনি চিন্তা করবেন, আপনি যদি ব্র্যাকের সাথে ঢাকা ব্যাংকের কনসিডার করেন, ব্র্যাক ব্যাংকের সাথে, তাহলে আপনি ঢাকা ব্যাংক নিতে পারবেন না। আবার ব্র্যাক ব্যাংকের মুভমেন্ট আসতে পারে, ব্র্যাক ব্যাংকের মুভমেন্ট যখন আসবে হিউজ মুভমেন্ট আসবে, কিন্তু এর আগে আপনি বসে থাকতে হবে। ঢাকা ব্যাংক হয়তো এই 12 টাকা থেকে 14 টাকাতে চলে গেল, 2 টাকার গ্যাপ খুব তাড়াতাড়ি পেয়ে ফেললেন। তাড়াতাড়ি মানে 3 মাস 6 মাস এরকম হতে পারে। 16 টাকাতে চলে গেল 6 মাসে, এরকম। তো ইটস নট ব্যাড, ঠিক আছে? আপনি এরকম চিন্তা করতে হবে আপনাকে। এই একটা স্টক নিয়ে আপনি হয়তো মাল্টিপল টাইম এন্ট্রি নিয়ে প্রফিট করতে পারেন। অ্যান্ড আমি আরও কয়েকটি কথা বলবো আপনারা যারা অলরেডি লসে আছেন। যেমন এই ইসল্যান্ড দেখেন, এই ইসল্যান্ড আমাদের এন্ট্রি ছিল 18 টাকাতে। এই ইসল্যান্ড কিন্তু আমরা শর্টলিস্ট থেকে সরিয়ে ফেলেছি। এটি যখন 30 টাকা প্লাস করে কয়েকদিন আগে শর্টলিস্ট থেকে সরিয়ে ফেলেছি। তো এটি কিন্তু ধাপে ধাপে এন্ট্রি নেওয়া হয়েছিল এবং ধাপে ধাপে প্রফিট টেকিং হয়েছে, ঠিক আছে? এবং আমাদের ডিসি পাস থেকে 18 টাকা থেকে 32 টাকা আমরা কিন্তু সরিয়ে ফেলেছি 32 টাকা জোনে যাওয়ার পর, ঠিক আছে? এখন আহ, একটা স্টক 80 টাকাতে আছে, মানে এরকম না যে এটি অনেক বেড়ে যাওয়া একটা স্টক। 80 টাকা স্টকও তলানিতে থাকতে পারে। তলানি মানে কি? তলানি মানে হচ্ছে এই স্টকের জন্য এই রেটটি পারফেক্ট, একদম তলানির রেট। যেমন ধরেন এনভয় টেক্সটাইল আমাদের শর্টলিস্টে আছে, ছিল, এখনও আছে 50 টাকা লেভেল থেকে, বেশি না, এটি 50 টাকা লেভেল থেকে আছে। এই এনভয় টেক্সটাইল আপনি যদি দেখেন, এই এনভয় টেক্সটাইল এই এনভয় টেক্সটাইলের জন্য বেস্ট প্রাইস ছিল 45 to 48, বেস্ট প্রাইস। তো এটি তো একসময় 35ও এসেছিল, 38ও এসেছিল। তো 45-এ যদি আপনি চিন্তা করতেন যে 45 এটি বেস্ট প্রাইস কীভাবে হয়, 48 কীভাবে বেস্ট প্রাইস হয়, এবং 50-তে বেস্ট প্রাইস কীভাবে হয়, 50-তেও কিন্তু এটি তলানির রেট ছিল। এটি ফান্ডামেন্টালি অনেক গ্রো করা একটি স্টক, এবং 45 to 50 জন্য এটি একটি পজিশন নিয়েছে বলতে গেলে মোর দেন 1 ইয়ার থেকে, রাইট? সো এটি 45-এর to 50 জোনে কিন্তু এটি ভালো একটি তলানির একটি স্টক। সো তলানির স্টক সিলেক্ট করার জন্য আপনাকে কিছু প্যারামিটার্স জানতে হবে, কিছু স্টাডি অ্যাপ্রোচ জানতে হবে, ডেটা থাকতে হবে, রিসার্চ করতে হবে, অ্যানালিসিস করতে হবে। টেকনিক্যাল দেখে জীবনেও আপনি ডিসাইড করবেন না যে এটি তলানি স্টক কিনা। টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে আমি বারবার বলি, যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে, যারা অ্যানালাইসিস করে ভিডিও তৈরি করে, তারা নিজেরাও লস করে। তারা জাস্ট ভিডিও তৈরি করার জন্য করে। আপনি নিজেরা দেখবেন টেকনিক্যাল অ্যানালাইসিস সবসময় কাজে আসে না। টেকনিক্যাল অ্যানালাইসিসরা বলবে যেমন ফেক ডিল আমরা বের হয়েছে 16 টাকা থেকে 26 টাকাতে। ফেক ডিল কিন্তু অনেকে বলেছে 26 টাকাতে নেওয়ার জন্য, আজকে ফেক ডিলও 22 টাকাতে চলে এসেছে, 23 টাকাতে চলে এসেছে। এটি ঘুরে যাবে, ফেক ডিল ফান্ডামেন্টাল স্ট্রং, এটি ঘুরে যাবে। বাট 26 টাকাতে আপনি কেন নেবেন? এটা তো 26 টাকাতে নেওয়ার কথা না। 16 টাকাতে একটা স্টক 26 টাকাতে গেছে, 26 টাকাতে কেন নেবেন আপনি? তো টেকনিক্যাল অ্যানালিসিস বলছে এটি আলটিমেটলি এখন বুলিশ স্টেটে আছে দেখে আপনি নিয়ে নিলেন, এরকম তো হতে পারে না। আপনাকে বুঝতে হবে সবসময় টেকনিক্যাল অ্যানালাইসিস কন্ট্রোল করে স্মার্ট মানি। আপনাকে বুঝতে হবে স্মার্ট মানি চাইলেই কিন্তু এই টেকনিক্যাল যত ইন্ডিকেটর আছে, যত প্যারামিটার আছে, সব পজিটিভ করে দিতে পারে, আবার চাইলে সব নেগেটিভ করে দিতে পারে। এটা তো আলটিমেটলি হিউম্যান বিহেভিয়ারের উপর বেস করে তো টেকনিক্যাল চার্ট আসে। তো আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে কোটি কোটি মানুষ টেকনিক্যাল ইনভেস্টরটা টেকনিক্যাল চার্ট আপনি দেখবেন, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট হিসেবে দেখবেন। আপনি ফান্ডামেন্টাল দেখবেন প্রথমে, এটি গ্রোয়িং কিনা সেটি দেখবেন। ফান্ডামেন্টালি স্ট্রং অনেক স্টক আসছে যেগুলো ডিক্লাইনিং, সেগুলো নেবেন না। আপনি ফান্ডামেন্টালি গুড স্টেটে আছে, গ্রোয়িং স্টক, লো প্রাইসে আছে, তলানিতে আছে, এরকম স্টক কনসিডার করবেন, এবং মাল্টিপল স্টেটে নেয়ার কনসিডার করবেন। এরকম স্টপ লসে চিন্তাই করবেন না। মার্কেট যখন একদম বাবল ফেজে চলে যায়, 2021-এ যখন বাবল ফেজে চলে গিয়েছিল, প্রত্যেকটি স্টক দেখা গেছে 20 টাকা 25 টাকা স্টকে চলে গেছে, 2 টাকা স্টক 10 টাকাতে চলে গিয়েছে, ম্যাক্সন স্পিন 5 টাকা থেকে 40 টাকাতে চলে গেছে। বাবল ফেজে যখন চলে যায়, আপনার ইনভেস্টমেন্টের 3 ভাগ আপনি সরিয়ে রাখবেন, 1 ভাগ দিয়ে আপনি তখন ওই কী বলে এটাকে, গেমিং মেন্টালিটি নিয়ে নেবেন। তখন স্টপ লস কনসিডার করবেন, তখন টেকনিক্যাল চার্ট দেখে স্টপ লস কনসিডার করবেন, তখন আপনি ফান্ডামেন্টাল দেখার সুযোগ নেই। কোনো স্টকই তো তলানিতে নাই, আপনি কোনটা নেবেন? বাট এই মুহূর্তে বা এই মার্কেটে তো আছে, তো আপনি কেন হ্রাস করবেন, রাইট? যেমন তলানির একটা স্টক, আমি এমনিতেই বলছি, ঠিক আছে? এখন কোনো স্টক নিয়ে আমরা ডিসকাস করছি না। যেমন কোনটা বলবো, উম, যেমন ধরেন আইটিসি। এই আইটিসি নিয়ে আমরা ভিডিও করেছিলাম। এই আইটিসি 35 নিচে আসে না,
38-এর নিচে আসে না। এটির জন্য তলানি হতে পারে কত? এটির জন্য তলানি হতে পারে 44, 43। তো যারা 47-এ নেবেন তারা 44, 43-তে নেওয়ার মেন্টালিটি নিয়েই নেবেন, তারা স্টপ লস নেবেন না। তারা 47 নেবেন, তারা 43-তে নেবেন, 39ও নেবেন। আদারওয়াইজ 47-এ নেবেন না, 43-তে আসার জন্য ওয়েট করেন। 43-তে নেবেন, 39 আসার জন্য আসলে নেবেন। এখন স্টপ লস এই স্টকটা যদি 70 টাকা 80 টাকাতে চলে যায় এবং কোনো কারণে আপনার এটি নিতে হয়, তাহলে স্টপ লস কনসিডার করবেন। এই স্টক 35-এর নিচে আসে না, আপনি 47-এর নিচে, আপনি কেন স্টপ লস কনসিডার করবেন? আপনি তো মাল্টিপল সাপোর্টই নেবেন। তো স্টপ লস ওয়ার্ডটা এত বেশি পপুলার হয়ে গিয়েছে। স্টপ লস আমি স্টপ লসকে নেগেটিভ বলছি না, ডেফিনেটলি স্টপ লস দরকার আছে যখন আপনি এমন একটা স্টক নেবেন যেটা অনেক বেড়ে গিয়েছে। স্টপ লস না নিলে আপনি শেষ হয়ে যাবেন। যেমন সোনারগাঁ ধরেন কত টাকাতে গিয়েছে? এটি গিয়েছে 20 টাকা থেকে 100 প্লাস হয়ে গিয়েছে। এখন এটি যদি কোনো কারণে নেন, ফার্স্ট অফ অল এটি কোনোভাবেই রিকমেন্ড করবো না আমরা, কোনোভাবেই বলবো না। তারপরে যদি কেউ কোনো কারণে আপনি নেন, তাহলে এটি স্টপ লস কনসিডার করবেন, না হলে তো আপনি শেষ হয়ে যাবেন। এটি আবার 20 টাকাতে চলে আসতে পারে। এর আগেও কিন্তু এটি একবার 20 টাকা থেকে 80 টাকাতে গিয়ে 2023 সালে না 22 সালে, হ্যাঁ 22 সালের জুন মাসে এটি 20 টাকা থেকে 80 টাকাতে গিয়ে এটি আবার নিচে নেমে 20 টাকাতে চলে এসেছে। সো এটি আবার এখান থেকে 20 টাকাতে আসতে পারে। ঠিক আছে? সো এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি। এটি এটি একবার 20 টাকা থেকে 80 টাকাতে গিয়েছে 2022 সালে, তারপর 20 টাকাতে চলে এসেছে। এটি যদি আপনাদের মাথায় থাকতো যে এটি নিয়ে ভালো প্লেই হয়, তাহলে এটি 20 টাকা লেভেলে কিন্তু আবার ইন্টেলিজেন্ট পিপল যারা আছে ওরা হিস্ট্রি দেখে কিন্তু 20 টাকা লেভেলে ওরা নিয়েছে, অনেকে নিয়েছে। ঠিক আছে? তো আপনি হিস্ট্রি জানলে এটি কাজে লাগাতে পারতেন, অবশ্যই পারতেন। সো এটা মাথায় রাখতে হবে। যেমন আপনি কোন স্টকের কথা, যেমন ম্যাগনা কন্ডেন্স মিল্ক আপনি যদি দেখেন, কতবার এটি নিয়ে প্লে হয়েছে, তারপর আবার নিচে চলে আসে। নিচে আসলেই তো এটি নিচে আসছে মানে এটি এক সময় প্লে হবে, তো আপনি নিয়ে নেবেন। ম্যাগনা পেট এটি অনেকবার হয়েছে প্লে, এইবার একটু বেশি প্লে হয়ে গিয়েছে। সো এটি নিচে আসছে, নিয়ে নেবেন। মানে হিস্ট্রির উপর বেস করে বলছি, এটা হচ্ছে হিস্ট্রির উপর, অনেকে হিস্ট্রির উপর বেস করে কোনো ফান্ডামেন্টালও দেখে না, কোনো টেকনিক্যালও দেখে না, এটি করতে পারেন। কারণ এই টাইপের স্টক তো হারানোর কিছু নেই। কেন নেই? কারণ এই ম্যাগনা কন্ডেন্স করা একই জায়গায় মানে অনেক বছর থেকেই ডিএসইতে বসে আছে। কিছু না তো দিচ্ছে, ইপিএস না দিচ্ছে, ডিভিডেন্ড কিছুই তো দিচ্ছে না, প্রোডাকশন নেই, কিছু নেই, রাইট? আবার এসব স্টক ডিলিস্ট হওয়ার চান্স খুব কম। তো হঠাৎ করে যদি কোনো একটি বড় কোম্পানি এসেও তাদেরকে একোয়ার করতে চায়, তাইলেই তো হয়ে গেল একদম ছক্কা। না হলেও কিন্তু স্মার্ট মানি এটি নিয়ে মাঝে মধ্যে প্লে করে। তো এই টাইপের স্টক হিস্ট্রি দেখে দেখে কনসিডার করতে পারতেন, বাট এর থেকে সেফার ওয়ে হচ্ছে, আমি মনে করি, তলানির স্টক নেবেন, ভালো দেখে নেবেন এবং নিজে যত নামবে তত বাই দিবেন। ঠিক আছে? এখন আমি বলি আর কয়েকটা স্টক নিয়ে আপনাদের প্রশ্ন ছিল। গোল্ডেন সন নিয়ে আপনারা প্রশ্ন করছেন। গোল্ডেন সন আমাদের শর্টলিস্ট থেকে গিয়ে আমরা সরিয়ে ফেলেছি 17 টাকা লেভেলে। আমরা গোল্ডেন সন নিয়ে অনেক ভিডিও করেছিলাম, আপনারা দেখতে পারেন এজ এ প্রুফ। অনেক ভিডিও করেছিলাম এবং শর্টলিস্ট থেকে আমরা সরিয়ে ফেলেছি 17 টাকা লেভেলে। 17 টাকা লেভেলে যাওয়ার পর অনেক প্রশ্ন করেছেন যে গোল্ডেন সন নেওয়া যায় কিনা। যেহেতু আমরা ভিডিও করেছিলাম সেই ভিডিও থেকে এখন নেওয়া যায় কিনা, এখন আমরা না করার পর অনেকে নিয়েছেন। কিন্তু দেখেন গোল্ডেন সন 13 টাকা 14, অনেক আহ, আহ, নিজেকে হাইলি ইন্টেলিজেন্ট মনে করা অনেক টেকনিক্যাল অ্যানালিস্ট আছেন যারা তখন বলেছিলেন এই গোল্ডেন সন এই হবে সেই হবে। তো এই হবে সেই হবে, এই গোল্ডেন সন 30 টাকাতে যেতে পারে, 40 টাকাতে যেতে পারে, কিন্তু 18 টাকাতে আপনি তখন নিতে পারতেন না। কারণ 17 টাকা 18 টাকা জোন এটি আহ, এটা কারেকশন দিতই। এটি জাস্ট ওয়েট করছিল একটা মার্কেট কারেকশনের জন্য। অনেক সময় নিজে থেকে যদি মার্কেট কারেকশন ফেজে না যেত, তাহলে এটি কিন্তু আহ, নিজে থেকেই কারেকশনটা দিয়ে দিত। মানে কিছু কিছু স্টক আছে বাড়ার পর ওয়েট করে মার্কেট কারেকশনের জন্য, আর কিছু কিছু স্টক আছে বাড়ার পর নিজে থেকে কারেকশন দিয়ে দেয়। ঠিক আছে? আচ্ছা, যেমন ইটিএল ওয়েট করছিল মার্কেট কারেকশনের জন্য, মার্কেট কারেকশন হয়েছে, ইটিএলও কারেকশন হয়েছে। ঠিক আছে? তো আমাকে প্রশ্ন করেছেন একজন ইটিএলকে আবার নেওয়া যায় কিনা। ইটিএল ডেফিনেটলি আপনি যদি নিতে চান, আপনি 10 টাকার জোনে ট্রাই করবেন, 12 টাকার জোনে আপনি চেষ্টা করবেন কিনা আপনার ব্যাপার। কারণ আমরা তো শর্টলিস্ট থেকে সরিয়ে ফেলেছি, আমাদের শর্টলিস্টে আসতে হলে এটি আবার 10 টাকা জোনে আসতে হবে, না হলে এটি আমরা কনসিডার করবো না। তো এখান থেকে এটি ঘুরে যেতে পারে, এখান থেকে হয়তো 15 টাকাতে চলে যেতে পারে। আপনি হয়তো বলতে পারেন যে আপনি বললেন 10 টাকাতে আসলে নেওয়ার জন্য, এখন 12 টাকা থেকে 15 টাকা, এটা আপনার ব্যাপার। বাট আমি 10 টাকার উপরে এটি কনসিডার করবো না পারচেস করা। 10 টাকাতে আসার পর যখন 10 টাকাতে আসার পর যখন 11 টাকাতে যাবে তখন নিতে পারেন, যখন 12 টাকাতে যাবে তখন নিতে পারেন। বাট এখন যেহেতু নিচের দিকে নামছে, সেহেতু আমি একবার হয়তো আবার লোয়ার হাইস ক্রিয়েট করার জন্য আবার উপরে চলে যেতে পারে। আচ্ছা, এখন
হ্যাঁ, আপনার টেকনোড্রাগ নিয়ে একজন প্রশ্ন করছিলেন। তো টেকনোড্রাগের ব্যাপারটা আমি বলি, এটি স্মার্ট মানি এটি নিয়ে প্লে করছে, আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি, আপনারাও দেখতে পাচ্ছেন। এই টাইপের স্টক আপনারা যদি চান, যদি রাশ ফিল করেন, সামান্য কিছু নিতে পারেন। এই টাইপের স্টকের জন্য আহ, হ্যাঁ, এটির জন্য স্টপ লস কনসিডার করতে পারেন। এটির জন্য স্টপ লস কনসিডার করলে এটি কিন্তু ওরা এত বেশি ফ্লাকচুয়েট করে, আপনি 10%কে স্টপ লস ধরতে পারবেন না। আপনি যদি 45 টাকাতে নেন, আপনি কিন্তু স্টপ লস কনসিডার করলে 37 টাকাতে 37 টাকাতে আপনাকে করতে হবে স্টপ লস। আদারওয়াইজ এটি নিতে পারবেন না। এটা 10% এরা ফ্লাকচুয়েট করে, এনি টাইম ওরা 10% ফ্লাকচুয়েট করতে পারে। ধরেন এখান থেকে 41 টাকাতে চলে আসার পর আবার টান দিয়ে 50 টাকাতে চলে গেল, আপনি স্টপ লস নিলেন, তারপর বেড়ে গেল, এটা তো হলো না। কিন্তু 20% এটি নিচে নামানো একটু কষ্ট আছে, এটা ওরা করবে না। ঠিক আছে, আচ্ছা। ভালো থাকবেন। আর কেয়ার ফিনকে সাবস্ক্রাইব করবেন। ডিএসসি পাসের জন্য হতে চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমাদের পিন কমেন্ট অথবা ডেসক্রিপশন থেকে। ঠিক আছে, এবং মার্কেটের ইন্ডেক্স নিয়ে আবারও বলি, মার্কেটের ইন্ডেক্স লং টার্মে বুলিশ, শর্ট টার্মে বিয়ারিশ মুভমেন্ট দেখাচ্ছে, মিড টার্মে দেখাচ্ছে। এই মুহূর্তে আপনারা আহ, নিজেদেরকে প্রেশারাইজড করবেন না। যাদের ক্যাশ আছে তারা একটু রাখেন। আর মার্কেটের ভলিউম কিছুই না, মার্কেটের ভলিউম হচ্ছে মার্কেটের প্রাণ, অনেকে বলে। বাট একটা 2021 যদি আপনি স্টাডি করেন, মার্কেট 3,500 ইন্ডেক্স তখন বেড়েছিল 2020, 21, 22-এ। তখন দেখবেন অনেক সময় এরকম ছিল যে মার্কেটের ভলিউম 400 কোটিতে নেমে এসেছিল। মার্কেট কিন্তু বুলিশ ছিল, তারপর 400 কোটিতে নেমে এসেছিল, 500 কোটিতে নেমে এসেছিল, 600 কোটিতে নেমে এসেছিল, 2,000-3,000 কোটি টাকার ভলিউম থেকে। সো বুলিশ মার্কেটে এরকম হতে পারে, ইটস ওকে। এবং এটার মানে না যে এটা মার্কেট আবার বিয়ারিশ স্টেজে চলে যাচ্ছে, মার্কেট আবার একদম শেষ হয়ে যাবে, এরকম না। ঠিক আছে, এবং তখনও কিন্তু এরকম রিউমার আসছিল, চেয়ারম্যানের পদত্যাগের জন্য আন্দোলন হচ্ছিল, চেয়ারম্যান এই বলেছেন সেই বলেছেন, চেয়ারম্যানের সাথে স্মার্ট মানিয়ার ঝামেলা চলছে, এরকম নিউজ কিন্তু 2021 অনেক আসছিল। এরকম নিউজ করে করে মার্কেট একটা বুলিশ ফেজে নিয়ে আবার কারেকশন দিত, তারপর পাবলিক বের করে দিত, পাবলিক বের করে দিয়ে আবার ওরা তুলে ফেলতো, মানে হায়ার হাইস ক্রিয়েট করতো, হায়ার হাইস ক্রিয়েট করে সেখানে প্রফিট টেক করে আবার হায়ার লস ক্রিয়েট করে পাবলিককে বের করে দিত, আবার নতুন হায়ার হাইস ক্রিয়েট করতো, পাবলিককে এন্ট্রি দেওয়াতো, নিজেরা প্রফিট টেক করতো, আবার পাবলিককে বের করার জন্য হায়ার লোস নিয়ে আসবে, রিউমার দিয়ে এরকম করতো। সো মার্কেটটা কিন্তু এখন এরকমই হবে, মার্কেট কিন্তু বাড়বে, ওভারঅল মার্কেট বুলিশ, মার্কেট অনেক ভালো হবে। বাট মার্কেট কিন্তু আবারও বলছি, হায়ার হাইস হায়ার লোস ক্রিয়েট করে করে যাবে, এবং হায়ার হাইস যখনই ক্রিয়েট করবে দেখবেন কোনো না কোনো নেগেটিভ নিউজ মার্কেটে চলে আসছে, এবং হায়ার লোস ক্রিয়েট করে আপনাদেরকে বের করে দিচ্ছে। আবারও বলছি, হায়ার হাইস হায়ার লোস হবে এই মার্কেটের সবচেয়ে বড় খেলা, এবং 2021 এরকমই হয়েছিল। ভলিউম 1500 কোটি টাকা থেকে 500 কোটি টাকাতে চলে আসে, আপনি দেখবেন না। ভলিউম 1500 কোটি টাকাতে 300 কোটি টাকাতে চলে এসেছে, আপনি দেখবেন না। আপনি জাস্ট হিস্ট্রিটা একবার দেখবেন, হিস্ট্রিতে এরকমই হয়েছিল। রিউমারে কান দিবেন না, কে কী বলছে কান দিবেন না। লোয়ার স্টক, লোয়ার প্রাইসে যেগুলো স্টক আছে সেগুলো নেবেন, এবং এগুলো যত নিচে নামবে তত নিতে থাকবেন। হায়ার প্রাইসে স্টক এন্ট্রি নেবেন না। যদি যারা অলরেডি লসে আছেন, তারা যদি অলরেডি এমন স্টকে থাকেন যে স্টকগুলো অলরেডি অনেক বেড়ে গিয়েছিল, সেসব স্টক থেকে বের হয়ে তলানি স্টকে আসেন এবং তলানি স্টক থেকে লস রিকভার করেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।